সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচনের চাপ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মাঝখানে আছেন নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য নারায়ণগঞ্জ ২, এবং ওই প্রান্তে আছেন মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকার। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর 2 পাড়ে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত। ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন গেছে, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন আসে, এর মাঝখানে এবার কিন্তু এসে গেছে উপজেলা নির্বাচন। এবং তৃণমূল পর্যায়ের যদি আপনি ধাপের কথা বলেন তাহলে এটা 2 নম্বর ধাপ, যদি ইউপি ইয়ার প্রথম ধাপ ধরেন। এই জায়গায় যখন নির্বাচনটা হবে, এবং যেহেতু দল বিএনপি এখন সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচনে তারা বিভিন্ন নানা কারণে বা বিভিন্ন এতে অংশ নেবে না, সেক্ষেত্রে যে যারা আপনাদের কর্মী আছে অথবা নেতা আছে, যারা মনে করে যে নিজের অস্তিত্বকে টিকে রাখতে হলে তৃণমূল পর্যায়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হলে তাদের নির্বাচনে যাওয়াটা দরকার। এই অবস্থায় পার্টির প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ের লোকজনের কি চিন্তা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমের সময় টেলিভিশন দর্শক শ্রোতা, দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এর পূর্বে যেদিন এখানে এসেছিলাম আমাদের সামনে খুব করুণভাবে একটি কথা বলেছিলাম। আমার ছোট ভাই অপারেশন করে 12 ঘন্টা পরে আইসিইউতে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমার সেই ভাইকে আমি ফিরে নিতে পারি নাই। 21 তারিখে রাত্রে উনি মারা গিয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর আজকে যে নির্বাচনের বিষয় সেটি হলো যে তৃণমূলের কর্মীদের একটা চাপ থাকতে পারে যে আমরা নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবো না। আপনাকে আমি একটা সংক্ষেপে একটা জিনিস দেখালে বুঝবেন যে তৃণমূলের কর্মীরা জোর করে দিলেও এই মুহূর্তে তারা নির্বাচন করতে যাবে না। কেন যাবে না? আমার হাতে একটা রেজাল্ট শিট আছে, আমি একটা নির্বাচন করেছি। এই রেজাল্ট তৃণমূলে যারা আছে প্রত্যেকটা জায়গাতে তারা জানে যে কি হয়েছে নির্বাচনে। টেলিভিশনের মাধ্যমে অনেক কিছু হয়তো এখানে অনেক কিছু বলে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা যে এখানে কোনো ভোট হয় নাই, উপজেলা নির্বাচন হবে না। গত উপজেলা নির্বাচন প্রথম 2 ধাপ, তারপরে আমাদের সুজানগরে প্রথমে কেটে নিয়েছিল, তারপরে প্রথম 2 ধাপ কিন্তু বিএনপি এবং অনেক জায়গায় জামাত ইসলামের কিছু কিছু তারা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পেয়েছিলাম। পরে 4 ধাপে গিয়ে নির্বাচন হয় নাই। আর এবার তো চোখে দেখা, এই দেখার পরে তৃণমূলের কারোর চাহিদা থাকবে ভোট করার, এটা আমার কাছে মনে হয় না। জোর করে দিলেও যাবে না। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সরকারের অধীনে বা নির্বাচন কমিশন নির্বাচন যাবো না। আমরা জোর করেও কাউকে দিই, তাও তো যাবে না। কেন যাবে? আমি এখানে একটা পরিসংখ্যান দিই। আমার এখানে 8 ঘরে একটা থানা, 14টা সেন্টারে আমি ভোট পেয়েছি 150টা। কোন জায়গায় 0 ভোট, কোন জায়গায় 4 ভোট, 2 ভোট। এবং এখানে ভোটের আপনার ব্যবধান যদি দেখেন, আপনার 2111 ভোটের ভিতরে এখানে ধরেন আপনার সব ভোটই তারা নিয়ে গেছে। ওই 2-4-5টা করে এখানে আমাকে ভোট দেওয়া হয়েছে। 1 ভোট 2111 ভোটে 2045 ভোট হলো নৌকা, 1 ভোট আমি। এবং এরকম ভাবে ধরেন একটা সেন্টারে আছে 1977 ভোট, 19টা ভোট নিয়ে গেছে, 0 ভোট। ওখানের উপজেলা চেয়ারম্যান আমাদের মানে জোটের, সেখানকে 0 ভোট, 1 ভোট, 4 ভোট, এটা হয়।
আমার নিজের এলাকাতে একই অবস্থা। কোন সেন্টারে একটা সেন্টারে সাড়া ইউনিয়ন একটা সেন্টার আছে, ইউনিয়ন আছে একটা সাড়া, ওখানে 1730 ভোট পেলাম একটা কেন্দ্রে। আর 5টা কেন্দ্রে ভোট পেলাম, 2টা কেন্দ্রে 9 ভোট 9 ভোট, সমান সমান 9 ভোট 9 ভোট 18, আর একটা 93 ভোট, আর 2টা দিয়ে একটা 600 একটা 500, মানে 5 কেন্দ্রে ভোট পেলাম 1400, এক কেন্দ্রে ভোট পেলাম 1730 ভোট, তারপর 2 কেন্দ্রে 9 ভোট করে। মন্ত্রী ছিল তখন, এখন উনি এমপি, ওনার টোটাল ইউনিয়নে ভোট পেয়েছে 323টা, ওনার সেন্টার পারে 21টা, 11টা, 25টা, 28টা, 30টা এরকম করে এক সেন্টারে পাইছে 159টা, এই দিয়ে 300টা মতো ভোট হয়েছে। এখন ওই জায়গায় কে ইলেকশন করতে যাবে, কে যাবে? আর এই ইলেকশনটা তো দিনের বেলা হয়নি, ইলেকশনটা রাতের বেলা হয়ে গেছে। এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশে এই চ্যালেঞ্জটা সবাই দিতে পারবে না, আমি দিতে পারবো এই কারণে যে আমার ক্ষেত্রে এটা কোনোভাবেই বাংলাদেশের একজন মানুষের ক্ষমতা নেই আমার সামনে বুঝিয়ে দেওয়া যে আপনি ইলেকশনের মাঠে নামেন নাই, আপনি তো পোস্টার ছাপেন নাই, আপনি তো অফিস করেন নাই, আপনি তো ভোট চান নাই, আপনি তো এজেন্ট দেন নাই, তাহলে আপনি ভোট পাবেন কেন? আমি প্রথম দিন থেকে নেমেছি, মাঠে নেমেছি, মার খেয়েছি, মার খাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে 48 বছর এবং পাকিস্তানের আমল ইতিহাসে এইরকম একটা আমার উপরে এত বড় একটা অত্যাচার হওয়ার পর পরের দিন এই বাংলাদেশে এই সময়ে আমার ওয়াইফ সহ, আমার নেতৃবৃন্দ সহ শত শত মহিলা, তারা ভুটভুটি, টেম্পু, অটো, ছেলেরা মোটরসাইকেল, ট্রাক নিয়ে তারা 2টা থানা তারা প্রদক্ষিণ করেছে। তাহলে আমার ভোট গেল কোথায়? আপনি এটাই বোঝেন যে এক কেন্দ্রের ভোট 8 ঘরে একটা কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেলাম 626, সেখানে 22টা সেন্টার মিলে ভোট পেয়েছে আমি 527। এই যে ভোটের যে চিত্রটা, এবং দেখেন আপনি এই যে আমরা যে বলি না ভোট রাত্রি হয়ে গেছে, বিশ্বাস করতে চায় না, স্বীকার করতে চায় না, আপনি দেখেন কে ওই ভোটের যে মুড়ি বই আছে না ব্যালট পেপারে, ওই মুড়ি বইতে সিরিয়ালি ভোটার আছে, ভোট দিতে আসে 153, 154 এরকম করে যে আছে সিরিয়ালে আছে। বাড়ির মানুষ তো ভোট সিরিয়াল দিতে যায় না, এভাবে হয়। এবং দেখবেন একজনের টিপসই, এক রাত্রে বাংলাদেশ সব মানুষ অশিক্ষিত মূর্খ হয়ে গেছে টিপসই। আরও মজার ব্যাপার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার দ্বারা এমনি তারা সাধারণত যে সিগনেচারটা দেয়, ওই যে রাতের বেলা ভোটটা কাটা হয়েছে, উল্টা অফিসে সিল মারা হয়েছে, সেখানে একটা সিগনেচার লাগে, তো সেই সিগনেচার আসল সিগনেচার তারা দেয়নি, অনেকে দেয়নি। তারা মনে করেছে এটা তাদের উপর অবিচার করা হচ্ছে। জোর করে যদি রাতের বেলা প্রশাসনকে ভোট কাটায়, তো আমাদের ধরেন এই ছোটো বাংলাদেশ তো যত জায়গায় হোক না কেন, এখানে ডিএনএ টেস্ট করে ধরেন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বানানো হয়েছে। তারপর ছোট্ট দেশ তো কোনো না কোনো আত্মীয়স্বজন থাকে, এরা প্রিজাইডিং অফিসার ছিল অনেকেই। মানে আমরা চিন্তা করতে পারি না, রাতের বেলা এসে বলতেছে, ওসি সাহেব বলতেছে যে একটু পরে মেসেজ আসবে, কাজ শুরু করেন। কি মেসেজ? কিছুক্ষণ বয়সে বলতেছে এই ব্যালট পেপার ভোট কাটতে হবে, পারবো না। এরপর আরও ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে, যেটা বলছে সেটা করেন। 35%, 40% কাটার নির্দেশ ছিল, কোথাও কোথাও কেটে ফেলেছে 60%, 65%। আচ্ছা, কাটলে ভালো কথা। তারপরে আবার দিনের বেলায় অনেক জায়গায় এজেন্ট হয়ে যান। আমার নিজের কথা বলবো, আমার লক্ষ্যে কোনো যেটা মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের এলাকা, একটা এজেন্টও ঢুকতে দেয় না। উনার বাড়ির সেন্টার, আমি বলি উনার বাড়ির সেন্টারে উনি আমার সাথে ইলেকশন করেন, সেখানে উনি আমার সাথে বেশি ভোট পাবেন, ওনার কষ্ট হবে। আর আমার সেন্টারে যদি উনি ভোট করেন না, কিন্তু 300 বেটে ভোট পাবেন, এইরকম অবস্থাতে কে ভোট করবে এখানে? না, কিন্তু হাবিব ভাই আমি বলি বলেন জিনিসটা, আপনারা কিন্তু এই জিনিসগুলোকে প্রমাণ সহ উপস্থাপন করতে পারছেন না। এই যে না, আমি কেন বলছি, আপনারা যখন আসছেন আপনারা বলছেন যে মিডিয়া দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি এখানে প্রত্যেকটা 97%, 92%, 97%, 91%, 82%, 96%, 90% ভোট, যেখানে আমি পাইছি 2 ভোটে 1 বা 3 ভোট করে। আচ্ছা, যদি এই হলো বাস্তবতা, এইটা আজ হোক আর কাল হোক। এবং আমি বলি প্রমাণ হিসেবে বলি যে আপনার একটা জায়গাতে, আপনার তো সময় টেলিভিশন খুব পপুলার একটা মিডিয়া, আপনার একটা এলাকা ধরেন, একটা সেন্টার ধরেন, ধরে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কি ভোট দিতে পেরেছেন, একটা কেন্দ্রে কি জিজ্ঞাসা করেন, এটা তো বোধহয় 80%, 90% ভোট যেখানে কাজ করে। আমার মনে হয় যে 20% মানুষও বলবে না যে আমরা ভোট দিয়েছি। আচ্ছা ভাই, এই জায়গায় বলছি যে আইনগতভাবে এই যে আপনি যে কথাগুলো বললেন, তার আইনগত ব্যবস্থাটা, আইনগত ব্যবস্থা, জি আপনারা এই যে 6টা আইনগত ব্যবস্থা। আচ্ছা, কি ব্যবস্থা জানেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন আগে যখন বৈঠকে গিয়েছিলাম যে আর কোনো মামলা তফসিল ঘোষণা হওয়ার পর নতুন কোনো মামলা হবে না। এই 6টা মামলায় নতুন মামলা, 6টাই নতুন মামলা। এবং সবচেয়ে রহস্যজনক মামলা কি, 16 তারিখে রাতের বেলা আমার 8 ঘর উপজেলার চেয়ারম্যান জহিরুল ইসলাম, ঈশ্বরদী থানা ছাত্র দলের বর্তমানে সাবেক সভাপতি সহ, সুজন প্রফেসর সহ 43 জন গিয়ে নাকি আওয়ামী লীগের, যুবলীগের অফিস বোমা মারেছে। অথচ ওই উপজেলার চেয়ারম্যান যুবলীগের অফিস করে তাও চিনি না, আমি নিজেই চিনি না ভালো করে, আমি অফিস চিনি না। এই যে মিথ্যা মামলা দিয়ে আমার 50 জন লোককে গ্রেপ্তার করা হলো বিভিন্ন থানায়,
কয়েকশো লোকের নামে এখানে 300-400 লোকের নামে এজাহার আছে, তারপরে আরো কয়েকশো অজ্ঞাত ধরে নিয়ে গেলেই রিমান্ডে নামে যে কি নির্যাতন কি অবিচার, এলাকা ছাড়া হয়ে গেছে মানুষ। তাহলে হাবিব ভাই আপনি কি এটা এই অবস্থার ভিতরে আবার উপজেলা নির্বাচন করবেন না? আবার উপজেলা নির্বাচনের মধ্যে আমরা কেন? আমাদের দোষ আছে, আমাদের দোষ দিবে কে? এরা জামাত শিবিরের সাথে ঐক্য, এরা স্বাধীনতা বিরোধী, কমিউনিস্ট পার্টি কি অপরাধ করেছে? তারপরে আর নতুন আসেন এই যে 14 দলীয় জোট, বাংলাদেশ জাসদ তার 2 দিনের কনভেনশন পরিষ্কার করে বলেছে যে আমরা 14 দলীয় জোট আমরা জয়লাভ করতাম, কিন্তু এই অসাধু প্রশাসন আমাদেরকে বিতর্ক করার জন্য রাতের বেলা তারা সিল মেরেছে। এর উত্তরটা আপনি কি দিবেন? হ্যাঁ বাবু ভাই, আপনি আমাকে বলেন, উনি যে কথাগুলো বললেন, হ্যাঁ আপনি তো একজন নির্বাচিত সংসদ সদস্য এবারে একাদশ জাতীয় সংসদে, আপনি বলেন যে উনি যে কথাগুলো বলছেন সেগুলো কতটুকু ওনারা ঠিকমতো উপস্থাপন করতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আমি এইবারে শুধু নির্বাচিত নই, পরপর 3 বারই আমি। জি না, এবার এখন আপনি আছেন। হ্যাঁ এখনো আছি। হাবিব ভাই কিন্তু বলেছেন ওনার এলাকার কথা, ওনার এলাকায় উনি বেশ কয়েকটা নির্বাচন করেছে, কোনোদিনই কিন্তু জয়লাভ করতে পারেনি। উনি তো মনে করেছেন যে জনগণ ওনাকে খুব পাগল হয়ে ভোট দিবে, উনি তো বেশ কয়েকটা নির্বাচন করেছেন কিন্তু কোনোদিনই তো জয়লাভ করতে পারেননি, এবং ভবিষ্যতে পারবেন কিনা ওনার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে। বাট বাস্তবতা হলো যে যিনি বলেন যে ভোট পাই নাই, 2 ভোট 4 ভোট 6 ভোট, সারা বাংলাদেশে বিএনপি নমিনেশনে কি করেছেন সেটা আপনি বলুন। 4 জন 3 জন 6 জন করে নমিনেশন দিয়েছেন, ওনারা কোনোদিন এলাকায় যাননি। ওনারা ওনাদের ওই ফখরুল সাহেবের পিছনে পিছনে ঘুরছেন কে ধানের শীষের মার্কাটা পাবেন। শেষ পর্যন্ত মার্কা নিয়ে যা এলাকায় যাবেন, এলাকায় যাওয়ার আগেই যে দেখেন যে কোনো কর্মী নেই। কর্মীরা কি এতই বোকা যেই বাংলাদেশে দীর্ঘদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেই বাংলাদেশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, অলিখিতভাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারেক রহমানরা, ওনারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, বড় বড় বক্তব্য দেন, এদেশের বিএনপির নেতাদের কাছ থেকে টাকা নিয়ে লন্ডনে বসবাস করেন, আনন্দ ফুর্তি করেন। সেই নেতার পিছনে আবারও এত বোকা বাংলাদেশের জনগণ নয়। বাংলাদেশের মানুষ যখন যেরকম সিদ্ধান্ত নিতে তারা ভুল করে না, যখন দেখেছে উন্নয়নের রাজনীতি চলছে, দেশের মানুষ খেয়ে পড়ে ভালো আছে, বাংলাদেশের এই স্বাধীনতার সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর কন্যার নির্দেশনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, সেই মন্দায় যখন বাংলাদেশ মাথা জেগে উঠেছে, তখন এদেশের মানুষ আর ওই ধানের শীষ খুঁজে দেখার সুযোগ সময় কোনোটাই ছিল না। আপনি পরিষ্কার দেখুন যে জনাব ফখরুল সাহেব নির্বাচনের আগে যে যে এলাকায় গিয়েছেন, সেই জনসভাগুলিতে তো আপনারা দেখেছেন। আর যেখানে এই বিএনপির নাম পর্যন্ত নিশ্চিহ্ন করে ফেলেছেন তারা নিজেরাই, ঐক্য জোটের নাম দিয়ে রাজনীতি করেছেন, সেখানে নাম্বার 1 লিড করেছেন ডক্টর কামাল হোসেন, যার নিজের গাড়ি থেকে নেমে একটা জনসভায় যাওয়ার শক্তি ছিল না, যিনি রাজনৈতিকভাবে এই আমি বলবো যে এখন শূন্যর কোঠায়, সেই মানুষটিকে নিয়ে ওনারা করেছেন। নির্বাচনের মধ্যেই তিনি বলেছেন যে আমি জানতামই না জামাত ইসলামের লোকজনকে যে এখানে জোটে আনা হয়েছে বা নির্বাচন করছে, জানলে আমি এই ঐক্যতা থাকতাম না। তখন মানুষ কেন ভোট দিবেন, কেন একটি ভোট দিবেন? যেখানে লিড পার্সনে এই ধরনের বক্তব্য প্রদান করেন, তখন কেন হাবিব ভাইকে মানুষ ভোট দিবেন বলুন? কে হবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী, কে দলকে পরিচালনা করছেন, যেখানে কোনো হদিস নেই। এই বিচ্ছিন্ন কথাবার্তা, বিচ্ছিন্ন চিন্তা ভাবনা, চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হলো আজকের এই ফলাফল। আমরা দেখেছি যে আমি যে 2500 নির্বাচন করেছি, এক সময় কিন্তু 2500 পরপর বিএনপি 3-4 বার বিজয়ী ছিল। সেখানে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি সম্মেলন শেষ করে বিদায় নিয়ে প্রথম নমিনেশন নিয়ে 2008, তখন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদকের সাথে আমি নির্বাচন করি। প্রথম নির্বাচনে কিন্তু আমি 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করতে পেরেছিলাম। পরবর্তীতে 2টি নির্বাচনের পরপর জয়লাভ করলাম। এইবার নির্বাচনে একটি কেন্দ্রেও মানে ভোটার উপস্থিত হয় না, এরকম কোনো সিনারি ছিল না। সকল ভোটাররা উপস্থিত হয়েছে। কারণ কি, আমরা ঘরে ঘরে ভোটারদের সাথে যোগাযোগ করেছি, গণসংযোগ করেছি, আমরা চেষ্টা করেছি ভোটগুলোকে নৌকার পক্ষে আনতে। আর নৌকার প্রতি মানুষের একটা বিশ্বাস, আস্থা জ্ঞাপন হয়েছে। কারণ আপনারা দেখুন, গত 5 বছর যারা নির্বাচন বয়কট করেছিলেন বিএনপি,
সেই 5 বছর তারা আন্দোলনের নামে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, মানুষকে বিরক্ত করে ফেলেছেন। মানুষ বুঝেছেন বিএনপি ক্ষমতায় থাকলে বিদ্যুৎ থাকে না, পানি থাকে না, মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যায়, দেশে একতরফা এই রামরাজত্ব কায়েম হয়, রাজনীতির নামে ঘোলা পানিতে মাছ শিকার করা হয়। যখন ক্ষমতায় থাকেন না, মানুষের অধিকার নিয়ে একটা বক্তব্য দিতে রাজপথে নামেন না। তো সেই দলটার প্রতি মানুষের আস্থা বিশ্বাস কি কারণে থাকবে বলুন? কি কারণে বিএনপির পক্ষে স্লোগানটা দিবে? আপনি কি ভুলে গিয়েছেন সেই ইতিহাস? মঞ্জু ভাই ভালো বলবে যে এক সময়ে এই যে জামাতে ইসলাম বাদ দেন আপনি, মুসলিম লীগ জনপ্রিয়, সেই মুসলিম লীগের মার্কা আরিকেন খুঁজে পাওয়া যায় এখন? তা আমি মনে করি সেই একই ধারাবাহিকতায় আজকে বিএনপির রাজনীতির কবর রচনা হয়েছে। এর কারণ হলো বেগম খালেদা জিয়ার রাজনীতিতে যে নতুন আবিষ্কারক ওই তার ছেলে তারেক রহমান, এবং এই বিএনপিকে লিড করার নামে যারা ওই কি বলে এটাকে, এই বাবরের অস্ত্র সন্ত্রাস, গাড়ি পোড়ার সন্ত্রাস, মানুষ খুন করার সন্ত্রাস এবং প্রিন্সিপাল খুন করার সন্ত্রাস, চাঁদাবাজ মাস্তানের উপর যে রাজনীতির ভরসা ছিল সেই জায়গা থেকে মানুষ সরে এসেছে, যার কারণে ধস নেমেছে। এখন আমি বলবো যে ওরা বর্ণচোরা হয়ে যদি আবার রাজনীতি আসেন তাহলে যদি সম্ভব হয়। আপনি দেখুন যে এই বছর কোন কেন্দ্রে কোন নির্বাচনী এলাকায় একজন প্রার্থী দিতে পেরেছেন ওনারা, 5 জন 4 জন প্রার্থী। এটা কি রাজনীতির কোনো মনোনয়নের ধারাও হতে পারে? ওনাদের বিশেষ বিবেচনায় হয়তো ওনারা করেছেন, কিন্তু যারা ভোট কেন্দ্রে যায় না, যারা ভোটারের কাছে চায় না ভোট, যারা এলাকায় একটা সমাবেশ করতে যায় না, যারা বিএনপির মার্কাটা নিয়ে এলাকার জনগণের কাছে এই পরিচয় দিতে চায় না, তাদেরকে কি কারণে ভোট দেবেন মানুষ? সেই কারণেই কিন্তু হ্যাঁ, একটি কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যেখানে জনগণ প্রার্থীর নামই জানেন না বা প্রার্থীকে পাশেই পান না, সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কেউ আগ্রহী নন। মানুষ বুঝে ফেলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হচ্ছে, আমরা সবাই এবার আওয়ামী লীগকে ভোট দেবো, ডেভেলপমেন্ট আরও বেশি বেশি করে পাবো। বঙ্গবন্ধুর কন্যার প্রতি এই আস্থাটা তাদের জন্ম হয়েছে। আর ওনারা বলেন যে পুলিশ প্রশাসন ডিএনএ টেস্ট করে করা হয়েছে, ওই প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার বাংলাদেশের নাগরিকের মাঝখান থেকেই তো করা হয়েছে, শিক্ষকদের মধ্যে থেকেই তো করা হয়েছে। ওনারা হলে তো তাই করতেন। কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কি পাকিস্তান থেকে হেলিকপ্টারে করে প্রিসাইডিং অফিসার আনতেন, যেটা ওনাদের আশা ভরসা? এটা কি কোনোদিন সম্ভব, বা এটা কি তাদের কল্পনায় থাকলো কি বাস্তবায়ন করা কি সম্ভব হবে? আর যদি এরকমই হয় তাহলে কি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বসে থাকবো? ওনারা কেন বসে রইলেন যদি এরকম হইতো? যদি আমরা ইম্পোর্ট করে এনে থাকি কোনো প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তাহলে ওনাদের এই এত বড় সংগঠন ওনারা দাবি করেন, তো সংগঠনের নেতাকর্মীরা কোথায়, কি করেছেন? সুতরাং আপনাকে পরিষ্কার আমি বলছি, সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এদেশে আর কোনো দিন যারা ওই স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সময় যারা এই রাজনীতির নামে নিজেদের আখের গুছানোর চেষ্টা করেছিল, আজকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে যারা কথা বলেন, তাদের আস্তানা বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ মঞ্জু ভাই, ওটি যেটা ওনাদের যারা বললেন তাতে একটা যাচ্ছে, তাহলে যদি বিএনপির অবস্থানটা, তাইলে রাজনৈতিকভাবে তাদের অবস্থানটা কী হবে? মনে করেন সংসদে শপথ নেননি, আচ্ছা, এক নম্বর যেন আমরা এখন পর্যন্ত তাই আছে যে না আমরা সংসদে যাবো না, শপথ নেব না। আবার পাশাপাশি উপজেলা নির্বাচন, যেটা বেসিক জায়গা যেটা আছে স্থানীয় পর্যায়ে, সেই জায়গাতেও ওনারা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গায় রাজনৈতিক প্রেক্ষাপটটা তাদের ক্ষেত্রে কী হবে? কারণ মনে করেন যে 2014 সাল থেকেই কিন্তু বেসিক্যালি তারা নাই, এবং রাজপথেও যে আমরা তেমন একটা দেখেছি বা উনি যেটা জন্ম, সেটাও না। তাহলে সেক্ষেত্রে তাদের রাজনৈতিক যে গণ্ডিটা কি সীমাবদ্ধ হয়ে যেতে পারে? আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিএনপি তার জন্মের পর থেকে এখন সবচেয়ে সংকটগ্রস্ত, বিপর্যস্ত এবং কোণঠাসা অবস্থায় আছে। যে কোনো বিচারেই ধরেন, তাদের মূল নেতৃত্ব জেলবন্দি এবং বিদেশে পলাতক, কেমন, তারপর তাদের হাজার হাজার কর্মী বিভিন্ন রকম মামলায় জেলে, তার পেছনে তাদেরও দায় দায়িত্ব আছে পশ্চাৎপরও, যেহেতু তারা 2013 থেকে 15 পর্যন্ত যে আন্দোলনের নামে যে সহিংসতার সাথে যুক্ত হয়েছিলেন, তার ফল ভোগ করছেন এখন তারা। যদিও ওই মামলাগুলোর কোনোটার কিন্তু সুরাহা হচ্ছে না। আমরা জানি পেট্রোল বোমার কথা, আমরা জানি রেলের লাইন উঠিয়ে দেওয়ার কথা, রেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা, কিন্তু 5 বছরেও
কোনো একটি মামলাতে আমরা দেখতে পেলাম না যে পুলিশ তদন্ত শেষ করে কোনো অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং দেশবাসী দেখতে পাচ্ছে যে এই চেহারার মানুষ এরকম করেছে। হ্যাঁ হ্যাঁ পেট্রোল বোমা মেরেছিল। এটাও যেমন একটা রহস্যের মধ্যে রয়েছে। বিএনপিও ওই দায় বহন করে এখনো নানান সংকটের মধ্যে আছে। তারপরে আমরা যে নির্বাচনটা হয়ে গেল আমরা এটা জানি। আমরা এতক্ষণ যে একজন সংসদ সদস্য এবং আরেকজন স্থানীয় পর্যায়ের জনগণের নেতা, দলের নেতা হাবিব ভাই, তাদের কথা শুনলাম, কিন্তু এই 1 মাস পরও, নির্বাচনের 1 মাস পরও এই বিতর্কে আমি জড়িত হতে চাই না, কারণ এই বিতর্কের কোনো সুরাহা নাই। এখান থেকে আমরা কেবল বলি যে পিপলস পারসেপশন বলে একটা জিনিস আছে। মানুষ বোঝে কোথায় কি হয়েছে, নৈশ ভোট হয়েছে না দিন আলোতে ভোট হয়েছে, সেটা মানুষ বোঝে। তো সুরাহাটা কিভাবে হবে? আমরা বিএনপিকে বলি যে আপনাদের এখন ইঞ্চি ইঞ্চি করে লড়াই করতে হবে। আপনাদের একজন সংসদ সদস্য হলেও সংসদে গিয়ে কথাটা বলতে হবে, বাইরেও আন্দোলন করতে হবে, আপনাকে মামলা করতে হবে। ওনারা বোধহয় দলগতভাবে মানে একত্রে একটা মামলা করবেন বিচার বিভাগীয়, হ্যাঁ মানে তদন্তের দাবি করে এবং নির্বাচন বাতিলের দাবি করে, নিরপেক্ষ সরকারের অধীনে আরেকটি নির্বাচন দাবি করে। এই সার্বিক দাবি, এটা রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে তাদের যে ক্ষমতা, তাদের যে সাংগঠনিক শক্তি, সার্বিক অবস্থা, হ্যাঁ সার্বিক অবস্থা, সেটা সম্ভব না। কিন্তু প্রতিটি এমপির ইলেকশন কিন্তু তার নিজের এলাকাতেই, তিনি এই ইয়েগুলো তুলতে পারেন। আজকে আবি ভাই যে পরিসংখ্যানগুলো দেখালেন, কেমন তিনি এটা নিয়ে মামলা করতে পারেন, তাদের যত প্রার্থী সবাই মামলা করতে পারে। আমি মনে করি যে সেই মামলাটা তারা করতে পারে। আপনি জানেন যে বিদেশি অনেক প্রতিষ্ঠান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং বড় বড় মাস মিডিয়া, তারা কিন্তু এই কথাটা বলেছে যে নির্বাচন সম্পর্কে যে গুরুতর অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর বিশ্বাসযোগ্যতা তদন্ত করা হোক। এবং তারা কিন্তু অনেক মিডিয়াতে অভিযোগগুলোকেও বলেছে বিশ্বাসযোগ্য অভিযোগ। তাদের তো দায় দায়িত্ব না বিচার করা, কিন্তু তারা কিন্তু পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারকে যে এটার একটা বিচার করা হোক। এখন যে প্রশ্নগুলো উঠেছে, যে এটা হলো বিএনপির দিক থেকে, আমি মনে করি তাদের লড়াইটা করা উচিত যে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের ভোট দেওয়ার অধিকার এবং পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংসদের ভিতরে, সংসদের বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করব, আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করব, আমরা মামলা করব, সব কিছুই করবেন তারা। কিন্তু তাদের সংগঠনকে গুছিয়ে তোলা দরকার আর জনগণকে সমবেত করা দরকার। আর সরকারের দিক থেকে আমরা বলি, বাবু ভাই যে দাবিগুলো করলেন যে তারা এই জন্য হেরেছে, কেমন তারা সন্ত্রাসী করেছে, তারা জামাতের সঙ্গে গেছে, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা মানুষের সামনে বেরোতে পারে না, তারা প্রচার করে নাই, সব মানলাম, সব মেনে নিয়ে আমি শুধু বিনয়ের সঙ্গে বলবো যে তাই যদি হয় তাহলে নির্বাচনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যে প্রচারের সময় তাদের উপরে আঘাত করা হয়েছে, তাদেরকে প্রচারে মাঠে না দাঁড়াতে দেওয়ার জন্য আওয়ামী লীগের সমস্ত শক্তি এবং পুলিশকে দিয়ে ভুয়া মামলা করে, মানে যেটাকে গায়েবী মামলা বলা হচ্ছে, কেমন তার তো অনেক আমরা এখনও হাইকোর্টের প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে কোন শ্রেণীর মানুষ সেই ধরনের মামলার জন্য এসে যাচ্ছেন। তো এই যে অভিযোগগুলো উঠেছে, বা রাতে ভোট দেওয়া হয়েছে, বা মেশিনে ভোট দিলে 50+ টার্ন আপ হয়, আর যেখানে ব্যালট কাটা হয়েছে কেমন সেখানে 80 ভাগ, সব জায়গায় 80 ভাগ হয়ে যায়। হাবিব সাহেব বললেন যে সারি ধরে, যে 1 2 3 4 5 6 ধরে লোক ভোট দিতে যায় না, কাটা হয়েছে, কেমন বা একটা, এখন এগুলো তো তদন্ত সাপেক্ষ, বিচার সাপেক্ষ। তাহলে নির্বাচন কমিশন কেন এগুলোকে গ্রসলি অস্বীকার করে যাচ্ছেন? তারা তারা তদন্ত করুন। আমি বলছি যে তাদের দিক থেকে দায়িত্বটা হচ্ছে যে এই অভিযোগগুলোর তদন্ত করে জবাবটা দেওয়া। জবাবটা এইভাবে না যে না কোনোখানে কিছু হয়নি, সবই সুষ্ঠুভাবে হয়েছে, এটা হলে মানুষ কেন সেটা গ্রহণ করবে? কাজে আমি বলছি যে এই তর্কে তো আমরা যেতে পারবো না। আজকে নির্বাচন 1 মাস হয়ে গেছে। এখন আপনি বলবেন স্থানীয় সরকার জায়গায় নির্বাচন। আমি বলি কি যে আমরা কিন্তু যারা দলের বাইরে বা যারা আমরা সরাসরি রাজনীতিতে নাই, যারা সংবাদপত্র বা অন্যভাবে পর্যবেক্ষণ করি, তারা কিন্তু বলি যে রাজনীতি করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ না করলে স্থানীয় জনগণ
আপনি যে কথা প্রথম থেকে বলছেন যে আপনাকে কিভাবে নেবে, আপনি কিভাবে তাদের নেতা মনে করবে, তাদের কেন গ্রহণ করবে, এই কথাটা আমাদের পক্ষে যেমন বলা সহজ, কিন্তু আমরা ভেবে দেখছি যে বিএনপির পক্ষে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। কারণ আমি বলবো যে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে, রাজনৈতিক টেক্সট বই থেকে এটা সত্য। উনি বলবেন যে আমি তো নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু নির্বাচনটা তো নির্বাচন হতে হবে। তো জাতীয় নির্বাচন সম্পর্কে যতগুলো অভিযোগ, কেমন এই অভিযোগের বাস্তবতা বা ভিত্তিভূমি যে অন্য কোনো জায়গায় নেই তা তো আমি বলবো না। কাজেই তাদের পক্ষে আমার মতে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। হয়তো আমাদের চেয়ে তারা এটা ভালোভাবে সিদ্ধান্তটা নিতে পারবেন, হয়তো আমাদের মন মতো হবে না, কেমন, কিন্তু যে কোনো অবস্থাতেই আমি বলবো যে আরেকটা কথা আমি বলি, এটা আমার নিজের অভিমত, যে বিএনপিকে দেশে রাজনৈতিকভাবে আরও গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের মৌলিক রাজনীতিতে কিছু পরিবর্তন করতে হবে। খুব সংক্ষেপে কথা হলো, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বা মুক্তিযুদ্ধের আদর্শ সম্পর্কে, কোন আদর্শে মানুষ অকপটে প্রাণ দিতে গিয়েছিল, সেই সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে। কেমন, তাদের দৃষ্টিভঙ্গিটা মানে বাস্তবতার বিপরীত, নেতিবাচক। জাতির জনক বঙ্গবন্ধুকে কোনো অসম্মান দেখানো চলবে না, তার জন্য জাতির জনকের কোনো সমালোচনা করা যাবে না আমি তা বলছি না। দেখুন, ভারতবর্ষে সব রাজনৈতিক দলই গান্ধীর ছবিটা নেয়। গান্ধীর বিরুদ্ধে কিছু কিছু মহল আছে যারা ব্যক্তিগত চারিত্রিক অভিযোগ করে, তা নিয়ে তারা বই ছাপে, তা নিয়ে তারা সিনেমা বানায়। এখন গণতান্ত্রিক দেশে কিন্তু এটাই রীতি যে অনেক সময় অনেক মার্জিনাল গ্রুপ যারা একটা কথা বলে, আমাদের দেশে ধরুন এখন জামাত, কেমন, এখন দেখি জামাতকে ব্যবহার করা হয় সব বিষয়। আপনি কামাল হোসেনকে রাস্তায় উত্তক্ত করতে চান, কিংবা ব্যারিস্টার মইনুল হোসেনকে টেলিভিশন পর্দায় রাগিয়ে দিতে চান, সব কিছুতেই জামাত 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 জামাত। তো জামাত একটা অবশ্যই জামাত গ্রহণযোগ্য না। ট্রাইব্যুনালের মামলাতেও তারা দলগতভাবে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। কাজেই আমি বলবো যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এর একটা সুরাহা করা, মানে জামাতকে হয়তো নিষিদ্ধ করার ব্যাপারে অন্য রাজনৈতিক বিতর্ক আছে। আর জামাত যদি নিষিদ্ধ করা না হয়, জামাত যদি রাজনৈতিকভাবে দেশে আইনি দল হিসেবে অংশগ্রহণ করতেই পারে, পার্লামেন্টারি গণতন্ত্রে অংশগ্রহণ করতেই পারে, তাহলে আমি কেন সবসময় জামাতের অজুহাত দিয়ে আর সবাইকে আক্রমণ করতে চাইব? এটা তো ফেয়ার না রাজনীতিতে। কাজে আমি বলছি যে গণতান্ত্রিক সমাজে কিন্তু ওই রকম মত থাকে, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে ওটা তাদেরকে সংশোধন করতে হবে, কখনোই তাকে অপমান করা যাবে না। রাজনৈতিক সমালোচনা থাকলেও ব্যক্তিগতভাবে অপমান করা যাবে না, কেমন, তাকে এই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। এই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে হলে বিএনপি তাকে দেখতে হবে যে কেন তারা বঙ্গবন্ধু হত্যার দায়িত্ব নিয়ে নিয়েছিল, কেন তারা ইন্ডেমনিটিকে সমর্থন করেছিল, ইন্ডেমনিটি বাতিল করার সময় তারা সংসদ বর্জন করেছিল, কেন তারা 21শে আগস্টের এই ঘৃণ্য গ্রেনেড হামলা তাকে আপনার ঢাকবার জন্য জজ মিয়া নাটক করেছিল, অর্থাৎ তদন্তটাকে ঠিকভাবে অগ্রসর হতে দেয়নি। এইগুলো তাদেরকে আত্মসমীক্ষা করে সংশোধন করে জনগণের সামনে দাঁড়াতে হবে। তাদের রাজনীতি থাকবে না, কর্মসূচি থাকবে না, তা নিশ্চয়ই না, থাকবে, কিন্তু অহেতুক মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, অহেতুক কতগুলো ক্রিমিনাল পলিটিক্যাল লিগেসি নিজেদের ধারণ করে বিএনপি এগুতে পারবেন না। আর স্থানীয় নির্বাচন সম্পর্কে আরও কথা আছে, আপনি যদি বলেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি হাবিবুর রহমান মন্ডল জয়পুরহাট থেকে বলছি। জি, আচ্ছা, আমরা গত নির্বাচনে 10টা 11টার পর থেকে, ধরেন আমি গিয়েছিলাম 12টার সময় ভোট দিতে, তো তখন যা দেখি যে সব মানে মেন গেটের দরজা বন্ধ, ভিতরে যাতে দিচ্ছে না আর কি। তো এইভাবে ভোট দিতে পারলাম না। ফিরে আসে খবরাখবর নিয়ে দেখি যে আসলে সব সেন্টারগুলোতে এরকম চলতেছে। তো এই যে ভোট দেওয়া গেল না, তারপর ভোট গণনা হলো, কাস্টিং হলো, এই মুড়িতে তো আমরা তার প্রমাণ পাইতে পারি যে ব্যালট পেপার মুড়িতে স্বাক্ষর নিয়ে ভোট দিতে দেওয়া হয়। সেই ব্যালট পেপার মুড়িগুলো চেক করা হচ্ছে না কেন, সেই নিয়ে কোনো। ঠিক আছে, আপনার ধন্যবাদ। ঠিক আছে, যেটা বলেছেন না হাবিব ভাই, তাহলে দাঁড়াচ্ছেটা কি যে
এই উপজেলা পরিষদের যে নির্বাচনটাতে সেই নির্বাচনে দলের কেউ প্রার্থী হতে পারছে না, দল প্রার্থী হবে না। আপনি বলছেন যে কে প্রার্থী হতে কে যাবে, যদি এরকম অবস্থান থাকে তাহলে আপনাদের রাজনৈতিক ইয়েটাকে, পরিমণ্ডলটা কি ছোট হয়ে যাচ্ছে না? আমি সর্বপ্রথম আমার অত্যন্ত স্নেহের বাবুকে এটুকু বলতে চাই, আমি কিন্তু বাবু পার্সোনালি যেভাবে আক্রমণ করতে গিয়েছে আমাকে, আমি এটা করতাম না। না পার্সোনালি আক্রমণ করিনি। বাস্তবতা যেটা মঞ্জু ভাই যে কথাটি বলেছেন, এদেশে ভোট বর্জন সবাই করেছে। আওয়ামী লীগের 23-টে বিএনপি সহ করেছে, 96 সালে আওয়ামী লীগ করেছে, তারপরে 2007 সালের নির্বাচন সবাই একযোগে প্রত্যাহার করে নিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সাদিক হোসেন খোকা যেবার মেয়র হলো সেবার আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। এরশাদের আমলে উপজেলা নির্বাচনে 85 নির্বাচনে অংশগ্রহণ করেনি। এসব কথাগুলো ভুলে গেলে হবে না তো। 21 আগের গ্রেনেড হামলা অত্যন্ত নিন্দনীয় এবং বিএনপি সময় যেতে হয়েছে, বিএনপি দায়িত্ব এড়াতে পারে না। যদিও সন্ত্রাসী করেছে, বিচার না করাটা বিএনপি অনেক বড় অপরাধ করেছে, ভুল না অপরাধী বলবো আমি, বিএনপি করে বলবো। কিন্তু এটা ভুলে যায় কেন? 1988 সালে চট্টগ্রাম লালদিঘির ময়দানে 24শে জানুয়ারি সরকারের টাকা দিয়ে, পোশাক কিনে দিয়ে, অস্ত্র কিনে দিয়ে, গুলি কিনে দিয়ে, পুলিশ বিডিয়া নির্বিচারে আজকের প্রধানমন্ত্রীর গুলি বর্ষণ করে প্রায় 30 জন মতো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মারা গিয়েছিল। তাদের লাশ কোথায় গিয়েছে, পুড়িয়ে দিয়েছে না সৎকার করেছে কেউ কিন্তু আমরা জানি না। ওই সেই এরশাদ সেলিমদের হত্যাকারী, সামরিক স্বৈরাচার, জবরদখলকারী, তাকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানিয়ে কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সুবিধা দিয়ে, মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে যখন আমাদের চোখের সামনে, বাবুর চোখের সামনে যখন ঘোরায়, বাবুর মনে কষ্ট লাগে না? এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে রাজপথে কত মানুষ জীবন দিয়েছে। এবং সেই স্বৈরাচার বিশেষ দূত হওয়ার পর যদি একটা দিন মিয়ানমারের সমস্যা নিয়েও যদি কথা বলতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ দূত হয়ে, তাও তো আমি মনে করতাম কোটি টাকা তার পিছনে খরচ করা জায়েজ আছে। এই টাকার হিসাবটা কে দিবে? আজকে বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে মানে একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য তাকে পলাতক আসামি বানায় তাকে বিদেশ পাঠানো হচ্ছে। 28 বার পরিবর্তন করে আর 62টা সাক্ষীরকে তার কোনো নাম বলে তাকে আজকে যাবজ্জীবন ফাঁসি দেওয়া হয়েছে। ম্যাডাম জিয়াকে টাকার জায়গায় আছে, তাকে আজকে কারাগারে পাঠিয়ে তার চরিত্র হরণ করা হচ্ছে। এগুলির কি হবে? এগুলির কিন্তু হিসাব একদিন দিতে হবে। আরেকটি কথা, সত্যই এই যে বলা হচ্ছে, কালকে একজন আওয়ামী লীগের একজন দিয়ে একটা মিডিয়াতে বসে 7,500 কোটি টাকা তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে নির্মম মিশন বাণিজ্য। 7,500 কোটি টাকা ওনার কাছে হয়তো কিছুই না, কিন্তু বাংলাদেশের একটা কৃষকের কাছে জিজ্ঞাসা করেন 1 লাখ টাকার দাম কত। যখন 500-600 টাকা করে যখন সেই আজকে 2 টাকা কেজি যখন ক্লাসে বেগুন বিক্রি করতেছে আর 1 টাকা করে সিম বিক্রি করতেছে বগুড়াতে আমার এলাকায়। তো এই যে ঘটনাগুলো, এই যে মিথ্যাচার একটা সীমা থাকে, তো মিথ্যাচার একটা সীমা থাকে। আমি বলবো তারেক রহমান নমিশন বাণিজ্য করতে তার কোনো প্রয়োজন নেই। কেন করবে? আজকে সে আসতে পারছে না দেশে, কোন কারণে? তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে কালক্রমিক অভিযোগগুলো প্রমাণ হবে সত্য না মিথ্যা। আর যে জিনিসটা বলা হচ্ছে 3-4জনকে আমরা দিয়েছি, ঠিক আছে, 3-4জনকে দেওয়া হয়েছে, জামাতের দায় দায়িত্ব বিএনপি ঘাড়ে সব মেনে নিলাম। ভোটটা 29 তারিখে রাত্রে কাটা হলো কেন? আমার ওখানে কেন 97%, 94%, 95% ভোট কেন হলো কাস্ট? এটা কি হওয়া সম্ভব? আইজুল বাড়ি হেলাল ছাত্র দলের নেতা ছিল। এখন নুরুল ইসলাম বাবুর ওখানে যদি কোনো সেন্টারে 0 ভোট পায়, 5 ভোটও পায়, আমি বলবো যে অন্যায়ভাবে তাকে 5 ভোট দেওয়া হচ্ছে। নুরুল ইসলাম বাবু ছাত্রলীগের সেক্রেটারি ছিল, তার নির্বাচনী এলাকায় 5 ভোট 10 ভোট বাবু পাইতে পারে, 200-500 মিনিমাম পায়, যত খারাপ জায়গায় হোক না কেন 0 ভোট পেতে পারে না। আইজুল ভারি ছাত্র দলের সেক্রেটারি ছিল, প্রেসিডেন্ট ছিল, তার এলাকায় ভোটার ছিল 3,09,000। আমি আবার উচ্চারণ করছি 3,09,000। আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 2,92,000। আইজুল বাড়ি হেলালকে দেওয়া হয়েছে 14,000। তার মানে 3,09,000ই কাস্ট হয়েছে। তার মানে 99.7 ভাগ ভোট কাস্ট হয়েছে আইজুল বাড়ি হেলাল এলাকায়। এটা কি সম্ভব? এর পরেও যদি আওয়ামী লীগ এই ভোট নিয়ে গর্ব করে তাই বলার কিছু নেই। আমি একটা ফোন আছে, বলেন। হ্যাঁ দর্শক আপনার পরিচয় প্রশ্ন করুন। জি হ্যালো, জি। আসসালামু আলাইকুম। জি আমি হাবিবুর রহমান, হাবিব ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? কামরুল হাসান। উনি যে বলছে ঈশ্বরদী আটঘরিয়ায় ভোট নিরপেক্ষ হয়নি, তাহলে উনি ওনার যে শাহপুর ইউনিয়নের 4টা সেন্টার এবং ঈশ্বরদীতে আটঘরিয়া দিয়ে উনি যে 44,000 ভোট পেল,
হ্যাঁ, তাহলে এটা কিভাবে উনি পেলো? এবং এই প্রায় 13-14টা সেন্টারে উনি ফার্স্ট হলো, কিভাবে ফার্স্ট হলো? এবং উনি এই পর্যন্ত যতবার ভোট করেছে এই 44,000 ভোটই পাইছে, এর বেশি ভোট কোনোদিন উনি পায়নি। এবং উনাকে তো ঈশ্বর দিতে বিএনপি আলারাই অবাঞ্ছিত ঘোষণা করছে এবং ওনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে ওনার পুষ্পোত্তলিকা বিএনপি আলারাই পুরাইছে। সেখানে উনি যে বলছে ভোটটা নিরপেক্ষ হয়নি, কোথায় ভোট নিরপেক্ষ হয়নি? এটা জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। আপনি ভোটার, আপনি খুব সুন্দর একটা ই করেছেন জাতির সামনে, আপনি ঈশ্বরের মান ইজ্জতটা রক্ষা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আল্লাহ আরো আপনার সুবুদ্ধি দিক। আপনি যে বললেন আপনি কি অন্ধ, না আপনি কি বোবা, না আপনি চোখে দেখেন না? হাবিবুর হাবিব যে 2001 সালে স্বতন্ত্র নির্বাচন করেছিল, তখনও তো শুধু ঈশ্বরী থেকে তো 58,000 ভোট পেয়েছিল ভাই সাহেব। স্বতন্ত্র ইলেকশন করতে 63,000 ভোট পেয়েছিলাম, 64,000। স্বতন্ত্র ইলেকশন করে লক্ষ্মী কেন্দ্রে 4,900 ভোট পেয়েছিলাম, ভুলে গেছেন? এবং আপনারা যারা করেছেন, আপনাদের মুখে জুতা মেরেছে না ওই এলাকার মানুষ? বাগল সেন্টারে ভোট দিয়েছে 983, ওই SM হাই স্কুলের সেন্টারে ভোট দিয়েছে 1400 ছেড়ে দেওয়ার পরেও ওই দাসবিয়া সেন্টারে ফার্স্ট হতাম, ছেড়ে না দিয়ে ওখানে ফার্স্ট হতাম। সব সেন্টারে কেটেছে সেটা তো আমি বলি নাই। যে সেন্টারে কাটে নাই, যেখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সেখানে ভোট দিয়েছে। আপনার মুখেও জুতা মেরেছে, বুঝছেন? আপনি যেভাবে প্রস্তুত বললেন, আপনার মুখেও কিন্তু ভোটাররা জুতা মেরেছে। আজকে আপনার উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া আর এই দালালি কথা পরিহার করা। তার কারণ আপনার চোখে দেখা উচিত যে আজকে বাংলাদেশের ভোটটা কি হয়েছে। বাংলাদেশে 40,000 ভোট কেন্দ্র ছিল, 40,000 ভোট কেন্দ্রে ভোট মেরেছে আমি একদিনও বলি নাই। অধিকাংশ কেন্দ্রে মারা হয়েছে, যেখানে মারা হয়েছে সেখানে রাতের বেলা ভোট, যেখানে মারা হয়েছে সেখানে ভোট আসবে কোথার থেকে? আপনাদের এইটুকু স্মরণ করা উচিত। শুধু আপনাকে বেশি কথা আমি বলতে চান না, আপনার মতো একটা লোকের সাথে কথা বলা, আপনার উত্তর দেওয়াটা আমার মনে হয় ঠিক না। আমি যে কথাটা বাস্তবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ আজকে দেখেছে ভোটটা কি হয়েছে। ভোটটা কি হয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ অবাক বিশ্বাস দেখলো যে রাতের বেলায় ভোটটা কাটা হয়েছে। ভোট যে কাটা হয়েছে সেটা আমি যদি এখানে মিথ্যা কথা বলি, ব্যালট পেপার ব্যালট দেখাও মুড়ি বই, আচ্ছা, হাবিব ভাই, এখানে মুড়ি বই আপনি- দেখা হোক। না, হাবিব ভাই, আপনি যেটা দাবি করছেন, জনগণ কেন রাস্তায় নামলো না? কেন নামে নাই? জি, আমি বলি, আমার এই যে ভোটটা হলো 30 তারিখে, এই ভোটের চেয়েও অনেক বড় কিন্তু ঘটনা ঘটেছিল, লোমহর্ষক ঘটনা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা, যেটা 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। সারা বাংলাদেশে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ছিলাম, যুবলীগ ছিলাম, সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ছিল। গুটি কয়েক সেনাবাহিনীর গুটি কয়েক সদস্য যারা অন্যায়ভাবে সেদিন বঙ্গবন্ধুকে 32 নম্বর হত্যা করেছিল। আমরা সেদিন মিছিল করতে পেরেছিলাম? বঙ্গবন্ধু নিজের গ্রামে গিয়ে সেদিন জানাজা গিয়ে 500 লোক হয়েছিল? হয় নাই। এরশাদ ক্ষমতা দখল করার পর যার দল ছিল না, বল ছিল না, 9 বছর লেগেছে। উপজেলা নির্বাচন হয়েছিল, উপজেলা নির্বাচনে আমরা 85 সালে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমরা কি ঠেকাতে পেরেছিলাম? পারি নাই। আমরা মিছিল করেছিলাম নবপুর রোড, আমি তখন ছাত্রলীগের তত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক। তখন আমরা 30-35 জনের বেশি রুহুল শাহ আলমকে নিয়ে আমরা মিছিল করেছিলাম, 30-40 জনের বেশি, 2 দিনে একদিনও পাই নাই, ঠেকাতে পারি নাই। 88 সালে এরশাদ সাহেব নির্বাচন করেছিলেন, সেদিন বিএনপি, জামাত, আওয়ামী লীগ মিলে আমরা নির্বাচন ঠেকাতে পেরেছিলাম? আমরা নির্বাচন ঠেকাতে পারি নাই। তো সবসময় সবটার উত্তর হয় না, এত তাড়াতাড়ি হবে এমন না। বাস্তবতা যেটা, সেটা হলো এই যে আপনার বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে জনগণ দেখেছে, এই নির্বাচন নয়। আর এই যে আমার সরভাই বাবু যে কথা, অনেক যেমন আনতে পারে না, আমার ওখানে যে কাজটি হয়েছে এটা আওয়ামী লীগের দালাল যারা, একটা সরাসরি নাম ধরে বলে শেখ ইসলাম সর্দার, এবং ওখানে আরো আমার তারপর ওদের মুখের উপর জুতা মেরে দিয়েছে আমার এলাকার লোকেরা, কিন্তু ওই এলাকায় সেন্টার লোকেরা জুতা মেরেছে। এবং তারা আবার পরদিন আবার পিকনিক করেছে, বিএনপি হেরে গেছে, আওয়ামী লীগের এমপি জিতে গেছে, তার জন্য পিকনিকও করেছে। এই যে প্রশ্ন করলেন উনারা, হ্যাঁ। এখন কথা হলো যে এরকমভাবে বাংলাদেশের অনেক জায়গায় নামতে দেওয়া হয়নি। আমার গতিটা রোধ করতে, দালালেরা মিলে আমার গতি রোধ করতে পারে নাই। আমি 8 ঘরে গেছি, আমি প্রত্যেকটা জায়গাতে আমি চাচ্ছি, বারবার আমার পোস্টার পুড়িয়ে দিয়েছে, আমার অফিস ভেঙে দিয়েছে, আবার পোস্টার লাগিয়েছে, আবার অফিস করেছে। আমি কিন্তু প্রতিবাদ করতে জানি, আমি একটি কথা বলতাম, তোমরা আমার অফিস ভাঙো, পোস্টার ছিঁড়ে ফেলো, কিন্তু প্রশাসনের কাছে আমার একটা দাবি থাকে, ভোটের দিন ভোট আমাদেরকে দিতে দেন, তাহলেই সব রেজাল্ট আমরা জনগণ বুঝিয়ে দিবে যে কার পক্ষে কয়টা সমর্থন। এবং এই জন্য আমি বলি যে কথাটি বলা হয়, এই যে অনেকে প্রশ্ন করে বসে যে এত % ভোট হয়েছিল,
বিএনপি 29টা সিট পেয়েছে, একটা সিট বিএনপি 29টা সিট পেয়েছিল 2008 সালের নির্বাচনে। হ্যাঁ, তখন ভোটটা কি পেয়েছিল? আওয়ামী লীগ পেয়েছে 2 লক্ষ, বিএনপি পেয়েছে 1,85,000। আওয়ামী লীগ 1.5 লক্ষ ভোটের ব্যবধান জিতেছে, বাবু পেয়েছিল 1 লক্ষ ভোটের বেশি ব্যবধান। এবার তো তা না, এবার 4 লক্ষ ভোটের ডিফারেন্স হয়েছে, 3 লক্ষ ভোটের ডিফারেন্স হয়েছে। আওয়ামী লীগ পেয়েছে, বিএনপি পেয়েছে সেখানে 3,000, 2,000, 4,000, 57 অনেক বেশি আপনি এটা কি হয়? এবং 80-90% ভোট যখন কাস্ট হয়েছে, সব ভোটই কি আওয়ামী লীগের ছিল? তাহলে পার্সেন্টেজে কেন বিএনপি 1%, 2%, 3%, 4%, 12% বেড়ে গেল না? কেন 2,000, 3,000? এই প্রশ্নটা আমি জাতির সামনে আমি আজকে করতে চাই যে ভোট 4 লক্ষ ভোটের ডিফারেন্স হলো, তো বিএনপির ভোটগুলো গেল কোথায়? সব ভোটই কি আওয়ামী লীগের? তাহলে শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, তাহলে 29 ডিসেম্বর ভোট গেল কোথায়? বাবু 1 লক্ষ ভোটে জিতেছে, এবার কয় লক্ষ ভোটে জিতেছে? এটা কিন্তু বাস্তব কথা বলছে, একটা সুন্দর কথা বলছে হাবিব ভাই। কোথায় গেল ভোট, এটাই কিন্তু আমি প্রথম সমীকরণে প্রথমেই বললাম যে হাবিব ভাই যেটা বলছে, হাবিব ভাইকে আমি মানে পুরো খেয়ে ফেলেছে। হাবিব ভাইকে আপনি সময় দিয়েছেন ইচ্ছে করেই বেশি, মানে হাবিবের ব্যথা বেশি, তো সেই জন্য আমি বলি আপনাকে যে হাবিব ভাই যে কথাটা বলেছে, হাবিব ভাই সবসময় এইভাবেই কথা বলে, এইটাই বলে। উনি সবসময় খুব দৃঢ় মনোভাবের মানুষ, এটা ঠিক, কিন্তু উনি বুঝিও না বুঝার ভান করে। কি কারণে বিএনপির ভোট নাই সেটা তো আমি ব্যাখ্যা দিলাম, যে বিএনপির মানুষ ভোটার যারা, ওরা দেখলেন যে বিগত 10টি বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, বিএনপির নেতারাও মাঠে নেই, তো ওনাদেরকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, হাবিব ভাইকে নিয়ে শুধু আমি নো মেনশন টু হাবিব ভাই, আমি সবার বেলা বলছি, তো সেই এলাকায় কি কারণে বিএনপির ওরা স্বইচ্ছায় স্বপ্রণোদিতভাবেই কিন্তু নৌকার পক্ষে ঝাঁপায় পড়ে আওয়ামী লীগের কর্মীর চেয়ে বেশি আগায় গিয়া নৌকার পক্ষে এবার কাজ করছে, যার কারণে ভোট বেশি এসেছে। এবং কোন জায়গায় তারা এজেন্ট দিয়া, এজেন্টরা কইছে উল্টা যে আমার ভোটটা আমি নৌকায় দেবো। সত্যি ঘটনা, আমি কিন্তু দেখেন আমি ওপেনলি বললাম, এটাই সত্য এবং এটা বাস্তব। এবং এই বছর এটা আমি আপনাকে বলি, আমি খুব স্পষ্টভাবেই আমি দৃঢ়তার সহিত আমি কিন্তু অনেক দর্শকের নাম জিজ্ঞাসা করলো, আমি কিন্তু বলেছিলাম, জিজ্ঞাসা করেছি। আমি কিন্তু দানিশ ভাই, আমি কিন্তু অনেক কষ্ট করে ঘরের ডোর টু ডোর গিয়েছি, আমি দেখেছি যে মানুষের আমাকে শুধু ভোট দিয়েছে তা না, ভোট দিয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে, নৌকাকে। নেত্রীর প্রতি মানুষের যে এখন আস্থা, অবিচল যাত্রায় নেত্রীকে যেখানে বলেন সেখানে, যেভাবে বলেন সেভাবে ভোট দিতে প্রস্তুত মানুষ। বিশেষ করে গ্রামের শতকরা এই 90% মহিলারা সবার আগে দৌড়ে আসে, শান্তিতে আছে, মানে সামাজিক নিরাপত্তা আছে, দেশের মানুষ এখন খেয়ে পড়ে আছে, কোনো মানুষের কষ্ট নেই। আপনি দেখেন যে 35 কোটি এই বই বিনামূল্যে দেওয়া হয়, প্রত্যেকটা পরিবারকে কিন্তু সরাসরি হেল্প করা হচ্ছে। আজকে সামাজিক এই নিরাপত্তার কথা আমি বলবো, বিভিন্ন ভাতা, একটা এলাকায় 1,60,000 পরিবার থাকলে দেখা যায় 68,000 পরিবার সহায়তা পাচ্ছে সরকারের। তো মানুষ চায় শান্তি, মানুষ চায় সুন্দর একটা জীবনযাত্রা, মানুষ চায় জীবনের একটা নিরাপত্তা, সেই সকল ক্ষেত্রে কাজ হচ্ছে। প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট 10 বছরে একদম পাকাকরণ। আপনি যা দেখেন বাজারটা এখন মনে হচ্ছে শহরের বাজারের মতো, যেখানে জীবনে আলুর মুখ ছিল না সেই গুরুস্থানে এখন সোলার বাতি জ্বলছে। গ্রামের মানুষ অবাক, ভোট দিবে না কাকে দিবে। আমরা শেষ পর্যায়ে আছে, গ্রামের মানুষ অবাক। এই কনটেক্সটে আপনি বলেন, এই যে সামনের যে নির্বাচনটা আছে, এই অবাকিয়ারা যদি নির্বাচন না করে তাহলে কি হবে? এই বিষয়ে আমার একটা আছে কি, যে ধরুন শুধু উন্নয়ন কোনো রাজনৈতিক দলেরই নির্বাচনে জেতার সবচেয়ে বড় বা একমাত্র উপাদান হতে পারে না, এই জন্য যে মানুষের সমাজে যখন রাষ্ট্র ছিল না তখন উন্নয়ন হয়েছে, মানে মানুষ বন কেটে যখন বসত শুরু করছে তারপর থেকে মানুষ সভ্যতা গড়ে তুলছে, উন্নয়নটা ওইটা দেওয়া হয় না। আরেকটা হলো অবশ্যই সরকারের নীতি উন্নয়নে সহায়ক কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো উন্নয়নের আমাদের দেশে উদাহরণ আছে, আইয়ুব খান উন্নয়ন করছে, এরশাদ উন্নয়ন করছে, কেমন, কিন্তু মানুষ তো তাদেরকে স্বৈরাচারী বলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তর্ক করেন না, আমি বলছি যে শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছে। 10 বছরের ডিকেট এরশাদ পালন করেছিল 68 সালে, 69 সালে তারপরে ভয়াবহ রূপে কি রূপে আমরাই রাস্তায় আন্দোলন করেছিলাম। আচ্ছা, আমি এগুলো উদাহরণ শুনেন, এই উদাহরণগুলো আমি ঠিক গণতান্ত্রিক পরিস্থিতিতে দিতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই, যেটা বলেছিলাম যে বিএনপির পক্ষে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন, স্থানীয় সরকারের পর্যায়ে সিদ্ধান্ত নেওয়াও কঠিন, এই জন্য
যে নির্বাচনটা ন্যাশনাল ক্ষেত্রে যেভাবে হয়েছে সেইভাবে যদি উপজেলা, ডাকসু, মেয়র নির্বাচনগুলো হয় তাহলে কিন্তু মানে কোনোভাবেই স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর উপজেলা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তারপরও কিন্তু স্থানীয় সরকার এই নির্বাচন সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খুব উৎসাহ বোধ করছি না, এই কারণে যে আমরা দীর্ঘদিন ধরে কামনা করি একটা উন্নত গণতান্ত্রিক দেশ হতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে হবে, স্থানীয় সরকার সংস্থাগুলোকে শক্তিশালী করতে হবে এবং সত্যিকারের স্থানীয় সরকার হতে হবে। কিন্তু আমাদের যে দুই দল দীর্ঘদিন দেশ শাসন করেছে, আওয়ামী লীগ এবং বিএনপি, কোনো দলই আপনার স্থানীয় সরকার সংস্থাগুলোকে শক্তিশালী করতে চায়নি। তারা ক্রমাগত মানে সেন্ট্রালাইজড ক্ষমতার পক্ষে কাজ করেছে, বিএনপি আওয়ামী লীগ উভয়ই। এমন যেখানে আদর্শ অবস্থা নাই, যে দলের মধ্যে গণতন্ত্র নাই, মনোনয়ন প্রক্রিয়াটা স্থানীয় পর্যায়ের মধ্য দিয়ে আসে না, সেইখানে আপনার স্থানীয় নেতৃত্বকে মানে দলীয়, হ্যাঁ স্থানীয় নেতৃত্ব হচ্ছে আমার নেতা, আমার পাশের বাড়ির লোক, আমি তাকে চিনি, এইভাবে দীর্ঘদিন ভোট দিয়ে এসেছিল সেই ব্রিটিশ আমলের আপনার মানে ইউনিয়ন বোর্ড থেকে শুরু করে। সেটি আমি মনে করি যে একটা উন্নত গণতান্ত্রিক পরিস্থিতি হলে বদলানো যেত, যে দলীয় মার্কায় হবে, ইউরোপে আছে, আমাদের দেশে আছে। কিন্তু এখানে দলীয় সুবিধার দৃষ্টিকোণ থেকে হঠাৎ করে প্রবর্তন করা হয়েছে 16 সালে যে মেয়র এবং উপজেলার চেয়ারম্যান হবে দলীয়, ইউনিয়ন কাউন্সিলরদের করতে হবে না। তার ফলে আমরা কি দেখেছি, 150 মতো লোক মারা গেছে আপনার স্থানীয় আপনার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনে। কেমন কাজেই আমি বলবো যে এটা তো আইডিয়াল না। যদি আইডিয়াল পরিস্থিতি হয় তাহলে আইডিয়াল আলোচনা করা যায়, এটা তো অস্বাভাবিক পরিস্থিতি। সেই অস্বাভাবিক পরিস্থিতিতে আমি বলবো যে সত্যি সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু তারপরও আমি বিএনপিকে বলবো যে আপনাকে গণতান্ত্রিক প্রতিটি অনুশীলনে থেকেই লড়াইটা করতে হবে, বাইরে গিয়ে লড়াইটা করা যাবে না। জি, তো আমাদের একটা মেসেজ দেন, একটা মেসেজ হলো এটি, জি এই দেশটা আমরা অনেক কষ্ট করে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, আজকে গণতন্ত্রহীন হয়ে যাবে একটা দেশ। আজকে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু জনগণ পরাজিত হয়েছে, গণতন্ত্র পরাজয় হয়েছে। শেষ আপনার বক্তব্যটা উনি বলেছেন, একটা ইয়াতে যদি আপনি গণতন্ত্রকে মজবুত করার জন্য সম্মিলিতভাবে সকল মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে, ঘরে বসে থাকলে চলবে না, নির্বাচন থেকে সরে দাঁড়ালে চলবে না। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।